নমস্কার সবাইকে। বাংলা আবারের আরেকটি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা জানাই। আমরা সবাই সেলিব্রেট করি আমাদের যারা নামকরা মহাপুরুষ, যাদের নাম খুব প্রচলিত, সে নেতাজি হন আর রবীন্দ্রনাথই হন, এমনকি গান্ধীজি। কিন্তু যে মানুষটির কথা আমরা প্রায় ভুলেই গেছি, আমরা সবাই প্রায় ভুলে গেছি, যিনি না হলে হয়তো ভারত এখনো স্বাধীন হতো না, এরকম একটা মহাপুরুষ আমাদের রাসবিহারী বসু। তার জন্ম হয়েছিল 25শে মে 1886 সালে, আজ থেকে 139 বছর আগে। এবং তিনি কিভাবে ব্রিটিশদের চোখ এড়িয়ে তিনি কখনো ধরা পড়েননি, এবং বিদেশে গিয়ে কিভাবে তিনি বিপ্লবের কাজ করেছেন, স্বাধীনতার আন্দোলন করেছেন, এবং শেষ অবধি তিনি আর দেশে ফিরতে পারেননি সশরীরে। তো এই যে কাহিনী, সেই নিয়ে আজকে আলোচনা। আমাদের সঙ্গে আছে আমাদের ভাই শ্রী প্রসূন রয়। প্রসূন রয় একজন এন্টারপ্রেনার, লেখক, গবেষক, এবং ওর যে বইটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ বই এই বিষয়ে রাসবিহারী বসুর, বইটার নাম হলো এ সামুরাই ড্রিম অফ আজাদ হিন্দ, রাসবিহারী বোস। বইটা একটু সামনে থাকলে একটু যদি কভারটা দেখাও। হ্যাঁ, তো এই বইটাও 22 সালে রিলিজ হয়েছিল এবং প্রচুর গবেষণা করেছে এবং এখনো করে চলেছে, শুধু রাসবিহারী নিয়ে নয়, অন্যান্য নানা বিষয়ে। তো আজকে আমরা আমন্ত্রণ জানাই শ্রী প্রসূন রায়কে। অনেক অনেক ধন্যবাদ কাঞ্চনদা। বাংলা আবারকেও আমার অনেক ধন্যবাদ আমাকে আজকের এই বিশেষ অনুষ্ঠানটার জন্য আমন্ত্রণ দেওয়ার জন্য। সত্যি কথাই আমরা খুব শিগগিরই 139তম জন্মবার্ষিকী পালন করব শ্রী রাসবিহারী বসুর। এবং ইনি এমন একজন দেশ নায়ক যিনি না থাকলে, যেরকম কাঞ্চনদা বললেন, আজ হয়তো ভারতবর্ষ যেভাবে স্বাধীন হয়েছে আমরা সেভাবে আমাদের স্বাধীনতা পেতাম না। ইনি এমন একজন মানুষ যিনি শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নন, বলা যেতে পারে আন্তর্জাতিক মানচিত্রে ভারতবর্ষের স্বাধীনতাকে প্রথম উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে জীবনদান করে সারা সাউথ ইস্ট এশিয়াতে এই আওয়াজটা তোলা, এশিয়া ফর এশিয়ান, এবং ভারতের স্বাধীনতা বিশ্ব শান্তির প্রতীক হয়ে দাঁড়াবে, এই ঘটনাটাকে উনি প্রথম সকলের সামনে নিয়ে তুলে ধরেছিলেন। ইনি এমন একজন মানুষ, আমি বলি যে যার জন্য আমাদের সকলের প্রিয় সুভাষচন্দ্র বসু নেতাজি হয়ে উঠেছিলেন আমাদের মধ্যে। তো এই মানুষটার একজন সামান্য বিপ্লবীর থেকে, খুব অল্প বয়সে একজন বিপ্লবী হয়ে ওঠার থেকে একজন বিশ্বমানের নেতা, যার বিশ্ব নেতা, এবং যিনি এটাকে ভারতবর্ষের স্বাধীনতাকে এমন সুন্দরভাবে স্বাধীনতা লাভ করতে পেরেছি, এবং সশস্ত্র আন্দোলন যেটা আমাদের স্বাধীনতা সংগ্রামের একটা বড় অংশ, সেটার কৃতিত্ব কিন্তু শ্রী রাসবিহারী বসু অনেকটাই জায়গা তিনি সেটার অধিগ্রহণ করেন। আমাদের যুব সমাজ তার সম্বন্ধে খুবই অল্প জানে। তো এটা আমার মনে হয় আজকের দিনে একটা প্রধান বক্তব্য হওয়া উচিত, যে আমাদের আগামী প্রজন্ম, আমাদের যুব সমাজ যেন তার অবদান, তার কৃতিত্ব সম্বন্ধে যতটা তারা জানবে, তত বেশি আমরা আমাদের ইতিহাসটাকে ঠিকভাবে বুঝতে পারবো। 1901 সালে স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা থেকে ফিরে গেছেন ঢাকায়, উনি অনেকগুলি বক্তৃতা দিয়েছিলেন এবং নানা রকমের মিটিং করেছিলেন। তো সেই সময় কয়েকজন ইয়াং ছেলে, যুবক, তখন তারা ওনার সঙ্গে দেখা করতে গেছিল এবং বলেছে যে স্বামীজি, আমাদের একটু আধ্যাত্মিক কথাবার্তা শোনান, আমরা একটু জানতে চাই। তো স্বামীজি বললেন যে কি রে, যদি তোরা পরাধীন থাকিস সে সময় সেখানে এই মুক্তির কথা, মুক্তি এটা কোনো মানায় না, দেশের মুক্তির কথা ভাব। তো সেই সময়ে হেমচন্দ্র ঘোষ এবং শিরিশচন্দ্র পাল, হেমচন্দ্রের বয়স 18, শিরিশচন্দ্র পালের বয়স 14। তো সেটা 1901 সালের কথা। পরবর্তীকালে আমরা জানি, আমি ডিটেলসে যাচ্ছি না, যে এই হেমচন্দ্র সেই ঢাকা মুক্তি সংঘ, তারপরে
আত্মোন্নতি সমিতি এই সমস্ত হলো। পরবর্তীকালে কলকাতায় অনুশীলন সমিতি, যুগান্তর এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স নানা রকমের সংগঠন তৈরি হলো। তো এখানে রাসবিহারী কিভাবে এলেন? তো ছোটবেলাটা তুমি যদি একটু বলো যে রাসবিহারী কোথায় জন্মালেন এবং কিভাবে আস্তে আস্তে তিনি বিপ্লবের সঙ্গে জড়িয়ে পড়লেন, এই বিষয়টা তুমি যদি একটু আলোকপাত করো। একদম। তো খুব মানে উনার ছোটবেলার ঘটনাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ উনার জন্ম হয় পরলা বিঘতি বলে একটি ছোট্ট গ্রামে, এবং সেখান থেকে সুবলদহতে উনার বাল্যকাল কাটে। তার বর্ধমান জেলায়, হ্যাঁ। তো তার পিতামহর সঙ্গে উনি থাকতেন, এবং উনার কাছ থেকেই স্বাধীনতা, আমাদের 1857 সালের যে ঘটনা সেগুলোর সম্বন্ধে গল্প শুনতেন, এবং একজন পরাধীন দেশে বাস করে সেখান থেকে স্বাধীনতা যে স্বপ্ন, সেই ছোট্টবেলা থেকে উনি দেখতে শুরু করেন। এবং বলা হয় যে 10 বছর বয়স থেকেই উনার মধ্যে একটা চেতনা আসে যে আমি আমার দেশের জন্য লড়াই করব, আমি আমার দেশকে স্বাধীন করার জন্য যা যা করতে হয় তাই করব। এবং ঘটনাচক্রে উনার ভাগ্যই বলি কি উনার সমস্ত অদৃষ্ট তাকে বিভিন্ন জায়গাতে নিয়ে ফেলেছে, তার বাল্যকাল থেকে শুরু করে। এবং এই সমস্ত জায়গাতে থাকার দরুন তার জীবনে একটা বিরাট উপলব্ধি এবং একটা তার স্ট্রেংথ যাকে বলে সেটাও তৈরি হয়। কিরকম? যেরকম প্রথমে সুবলদহ, সেখান থেকে ওনার পিতা ওনাকে চন্দননগর নিয়ে আসেন, এবং চন্দননগরে উনি ওখানে স্কুলে ভর্তি হলেন। দুবলি কলেজ, যেটাকে এখন বলা হয়। হ্যাঁ, তো সেই দুবলি কলেজে থাকাকালীন উনার গুরু হয়ে দাঁড়ান শ্রী চারুচন্দ্র রায়, যিনি এই বিপ্লবী মনোভাবে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ওখানে তার সঙ্গে বন্ধুত্ব হয় শিরিশচন্দ্র ঘোষ, এবং শিরিশ ঘোষ তার সঙ্গে সারা জীবন তার সঙ্গে যুক্ত ছিলেন। উনি একজন এমন বিপ্লবী যাকে আমরা আবার তার নাম অনেকেই শুনিনি, কিন্তু তার অবদান প্রচুর। তো সেই চারুচন্দ্র রায়ের হাত ধরে তার বিপ্লবী মনোভাবের শিক্ষা শুরু হলো সেখান থেকে। এবং পরবর্তীকালে দেখা যায় যে ওখানে একজন ইংলিশ পড়াতে আসছেন, একজন ব্রিটিশ টিচার, যার সঙ্গে ওনার একটা ঝগড়া হয় একটা কোনো ঘটনাকে নিয়ে, যেখানে উনি ভারতীয়দের বিদ্বেষ করেন, এবং সে কারণে ওনাকে স্কুল থেকে বেরিয়ে যেতে হয়। এবং তার পিতা তাকে কলকাতাতে নিয়ে আসেন, মর্টন স্কুল, যেটা এখন হিন্দু স্কুল। কিন্তু ভাগ্যক্রমে সেই সময় অনুশীলন সমিতি তৈরি হচ্ছে, তার একটা ফাউন্ডেশন তৈরি হচ্ছে সেখানে রাসবিহারী বসু যখন এসে পৌঁছলেন, সেই অনুশীলন সমিতির যে বিচার ভাব, সেগুলোর মধ্যে উনি আস্তে আস্তে জড়িয়ে পড়তে শুরু করলেন। এবং তার পিতা ওনাকে ওখানে ভর্তি করার পরে বুঝতে পারলেন যে আমার ছেলে কিন্তু সেই বিপ্লবী মনোভাব থেকে বেরিয়ে আসতে পারছে না। তো উনি ওকে চেষ্টা করলেন যে ফোর্ট উইলিয়ামসে ওনাকে একটা কাজ পাইয়ে দেওয়ার, কিন্তু ফোর্ট উইলিয়ামসে 2 মাস কাজ করার পরে উনি আবার একটা বচসায় জড়িয়ে পড়লেন ওখানে একজন ব্রিটিশ সাহেবের সঙ্গে, যিনি আবার ভারতীয়দের বিদ্বেষ করতেন। এবং সেখানে বাঙালি বিদ্বেষ খুব বেশি ছিল, কারণ বাঙালিরা তখন বিপ্লবী মনোভাবে খুব ওতপ্রোতভাবে জড়িত থাকতো। তো সেখান থেকে উনি চাকরি ছেড়ে বেরিয়ে চলে এলেন। তার পিতা তখন বাধ্য হয়ে উনার মাতা উনাকে নিয়ে গেলেন সিমলাতে, যেখানে উনার বাবা সিমলা প্রেসের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলেন। তো রাসবিহারী বোস সেখানে সিমলা প্রেসে কপি এডিটর হিসেবে কাজে জয়েন করলেন। কিন্তু সেখানেও 2টি সেকশন ছিল, একটি সেকশন ব্রিটিশদের সাপোর্ট করতেন, আর একটি সেকশন ছিল যারা ব্রিটিশদের বিরুদ্ধে সরব ছিলেন। তো রাসবিহারী বসু আবার সেই অংশে অংশীদার হয়ে গেলেন। তো তখন উনার পিতা আবার বাধ্য হলেন তাকে সেখান থেকে সরিয়ে কাসৌলিতে, পাস্তুর ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়ার। এবং কাসৌলি আজকের দিনে দাঁড়িয়েও অনেকটাই দূরে পাহাড়ের মধ্যে একটা জায়গা অবস্থিত। তো তখনকার দিনে তো আরো অনেক দূরে ছিল, যেখানে কমিউনিকেশনের প্রচুর অভাব। তো সেখানে তাকে পাঠিয়ে দিল যাতে নির্বাসন দেওয়ার মতো। একদম।
তো কিন্তু আবার দেখুন ভাগ্যক্রমে তখনই পার্টিশন অফ বেঙ্গল অ্যানাউন্স হলো এবং রাসবিহারী বসু 1905 ওখান থেকে কাজকর্ম ছেড়ে দিয়ে চন্দননগর ফিরে চলে এলেন, যে না আমি এইটাকে সহ্য করতে পারছি না। তো ওই যে ফিরে চলে এলেন, তখন ওনার বাবা দেখলেন যে আমার ছেলেকে এই সব কিছুর মধ্যে থেকে দূরে রাখার শেষ প্রচেষ্টা আমাকে একটা করতে হবে, এবং উনি তাই করলেন। করে তাকে পাঠালেন দেরাদুন। দেরাদুনে টেগোর ভিলা এস্টেট, যেটা রাজা প্রফুল্লনাথ ঠাকুরের আউট হাউস ছিল, সেখানে 100 বিঘা জমির উপরে একটা বিরাট এস্টেট, সেখানে তিনি প্রাইভেট টিউটর হিসেবে জয়েন করলেন। আর তার সাথে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে উনি একজন ক্লার্ক হিসেবে জয়েন করলেন। ওখানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন সর্দার পূর্ণ সিং বলে এক ভদ্রলোক, তার আন্ডারে উনি একজন ক্লার্ক হিসেবে জয়েন করলেন। কিন্তু আবার ভাগ্যক্রমে উনাকে কিন্তু তার অদৃষ্ট তাকে বিভিন্ন মানুষের সঙ্গে ওখানেও পরিচিতি করে দিল। যেরকম অমরেন্দ্রনাথ চ্যাটার্জির সঙ্গে ওনার পরিচয় হলো। অমরেন্দ্রনাথ ছিলেন বাঘাযতীন ফান্ড কালেক্টর ইউনাইটেড প্রভিন্সেস এর জন্য, যুগান্তরের জন্য উনি কাজ করতেন সরকারি একটি চাকরিতে, কিন্তু উনি যুগান্তরের জন্য ফান্ড কালেক্ট করতেন, রিসোর্সেস কালেক্ট করতেন। তো তার সংস্পর্শে এলেন উনি। লালা হরদয়ালের ছাত্র ছিলেন বলা যেতে পারে এই বিপ্লবী মনোভাবে। তো পাঞ্জাব আর ইউনাইটেড প্রভিন্সেস এর পুরো জায়গাটার মধ্যে এই বিপ্লবকে ভারতের বাংলা এবং নর্থ এই দুটো জায়গাকে জোড়ার জন্য যে কাজ, সেটার মধ্যে উনি অজান্তেই জড়িত হয়ে পড়লেন। তার মানে ঢাকা আর কলকাতার যে কেন্দ্রীভূত ছিল আন্দোলনগুলি, সেগুলো উনি প্রথম উত্তর ভারতে নিয়ে গেলেন, পাঞ্জাব এবং অন্যান্য প্রদেশে। একদম, কারণ লালা হরদয়াল যখন দেশ থেকে আমেরিকা চলে গেলেন, তো ভারটা এসে পড়লো রাসবিহারী বসুর উপরে। এবং সেইখানে থাকাকালীনই আমরা দেখতে পাচ্ছি পার্টিশন অফ বেঙ্গলকে যখন রিভার্ট করে নেওয়া হলো, তখন ব্রিটিশ সরকার চিন্তা করলো যে বেঙ্গল থেকে আমাদের রাজধানীকে আমরা দিল্লিতে শিফট করে নিয়ে যাব, এবং ওটা একটা স্ট্র্যাটেজিক মুভ ছিল। এবং রাসবিহারী বসু সেই সময় ঠিক করলেন যে বড়লাটকে বোমা মারতে হবে। বোমার কথা একটু আসি তো, তাহলে বোমার যে প্রচলন হলো, যেটা শোনা যায় যে স্বামী বিবেকানন্দ নাকি হেমচন্দ্র ঘোষ এবং আরো কিছু মানুষকে ইনডিরেক্টলি বলেছেন তোদের বোমা বানাতে হবে, সেই জন্য পুরস্কার দত্ত এবং বিভিন্ন জন এবং বিদেশে গিয়েও বোমা শেখা। তো এই বারিন ঘোষ বোমা বানাচ্ছে, আলিপুর বোমার মামলা, তো এইখানে রিলেশনটা একটু বলো। বোমা উনি ছোড়ার আগে এনাদের কানেকশনটা কি করে হলো, বোমার কানেকশনটা কি? উনি এমনিতেই প্রথম থেকে যুক্ত ছিলেন, এবং বোমা বানানোর যে উদ্যোগটা সেটা অনুশীলনেও যেরকম শুরু হয়েছিল, এই যে আউট হাউস যেখানে উনি থাকতেন টেগোর ভিলা এস্টেটে, সেটা একটা বিরাট বড় জায়গার মধ্যে, তার অর্ধেকটাই হয়তো জঙ্গলের মতো যেখানে উনি অবস্থিত আছেন। তো বলা হয় পূরণ সিং, সর্দার পূরণ সিং এর কাছ থেকে উনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের থেকে কেমিক্যালস আনতেন এবং বোমা বানানোর পদ্ধতিটাকে প্র্যাকটিস করতেন ওই জায়গায়। গোর্খা সোলজারদের থেকে অস্ত্র সংগ্রহণ করতেন, যাতে সেখান থেকে সেইগুলোকে দিয়ে কিছু একটা করতে পারি। তো এই কাজটা উনি বেনারসে বসে ওই পুরো খালি জায়গাটার মধ্যে তার সমস্ত দলের সদস্যদেরকে নিয়ে উনি এই এক্সপেরিমেন্টটা চালিয়ে যেতেন সেই সময়। এবং এটার তিনি প্রদর্শনী করেছিলেন চারুচন্দ্র রায়ের কাছে যখন ওনার মা অসুস্থ হয়ে পড়েন 1911-12 সালের শুরুর দিকে। সেই সময় উনি একবার চন্দননগর আসেন এবং চারুচন্দ্র রায়কে উনি তার বানানো বোমা উনি দেখিয়েও ছিলেন। সিগারেটের এমটি ক্যান, তার মধ্যে কিরম ভাবে কেমিক্যাল পিক্রিক অ্যাসিড দিয়ে বোমা বানানো যায়, উনি প্রথম ওখানে ডিসপ্লে করেন চন্দননগরে এসে। এবং সেখান থেকে উনার পরিচয় হয় মতিলাল রায়ের সঙ্গে। মতিলাল রায় দরুন উনার সংস্পর্শে আসেন উনি, আমি বলতে পারি ঋষি অরবিন্দের। এবং ঋষি অরবিন্দের যে কথা, উনার যে অনুপ্রেরণা, সেটাতে উনি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। এবং উনি ওনার একটা বক্তব্য ছিল যে নিজেকে সম্পূর্ণভাবে যদি দেশের স্বাধীনতার জন্য তুমি বিলীন করে দিতে পারো, তাহলে নিজের প্রাণ সম্বন্ধেও ভাববে না। তো এই
ঘটনাটা উনাকে পুরোপুরি একজন বিপ্লবীতে পরিণত করে। এবং ওই যে বোমা বানানোর এক্সপেরিমেন্ট উনি করতেন, সেই বোমাগুলো যখন উনি এক্সপার্ট হয়ে গেলেন ওই জিনিসটা বানানোতে, এবং আমাদের বড়লাট ঠিক করলেন যে 23শে ডিসেম্বর 1912 সালে ক্যাপিটালকে শিফট করা হবে দিল্লিতে। তো উনার একটা সব থেকে বড় মোটিভ ছিল যে যদি আমি ব্রিটিশ সরকারকে আক্রমণ করি তাহলে তার সব থেকে ওপরওয়ালাকে আক্রমণ করতে হবে। তাই উনি চুজ করে নিলেন বড়লাটকেই আমি বোমা মারবো, আর কাউকে নয়। তো এটা একটা বিরাট উদ্যোগ ছিল উনার তরফ থেকে। এরকম কাজ কিন্তু খুব কম এর আগে কেউ করেছে। তো এবং সেই উদ্যোগটা কিন্তু সফলও হয়েছিল। বসন্ত বিশ্বাসকে সঙ্গে নিয়ে তাকে টেগোরভিলা এস্টেটে 2 মাস রেখে ওনাকে ট্রেনিং দেওয়া, বসন্ত বিশ্বাসকে, যে কি করে অ্যাকিউরেটলি বোমাটা ছুটতে হবে। এবং দিল্লিতে পৌঁছে ওই 23 তারিখে চাঁদনি চকের বাজারে যখন পুরো প্রসেশনটা যাচ্ছে, সেখানে একটা বোমা ছোড়া, তাও আবার বড়লাটের উপরে, এবং সে বোমাটা ফেটেও ছিল। হাতির উপরে বড়লাট বসেছিলেন, তার খুব ভাগ্য ভালো ছিল, উনি বেঁচে গেছিলেন, কিন্তু পুরো উদ্যোগটা কিন্তু সফল হয়েছিল সে সময়। তো এটা ওনার প্রথম সব থেকে বড় স্টেপ যেটা উনি নিয়েছিলেন, এবং এর কারণে তার পিছনে একটা ম্যানহান্ট অবধি শুরু হয়। এবং রাসবিহারী বসুকে বলা হয় মাস্টার অফ ডিসগাইজ, যাকে ইংরেজিতে বলে। তো হ্যাঁ, তো এবার যেদিনকে বোমা মারা হলো তার পরের দিনকে উনি আবার দেরাদুনে ফিরে গেলেন এবং সেখানে গিয়ে সরব হয়ে উঠলেন এই পুরো ঘটনার বিরুদ্ধে, অ্যাজ ইফ উনি একজন ব্রিটিশ সাপোর্টার। এবং লর্ড হার্ডিং তার পরবর্তীকালে ওনার জীবনীতে মাই ইন্ডিয়া ইয়ার্স বলে 1916-18 ওই সময়টা ওনার এই বইটি পাবলিশ হয়, ওনার বায়োগ্রাফি। উনি ওখানে লিখেও ছিলেন যে আমি যেদিনকে দেরাদুন পৌঁছই, আমার ওই বোমা মারার পরে আমার শরীর স্বাস্থ্যকে ঠিক করার জন্য ওনাকে দেরাদুন পাঠানো হয়েছিল। তো আমি যখন যাচ্ছি তখন আমি একটা গ্রুপ অফ ভারতীয়কে দেখি, তাদের মধ্যে তাদের যে লিডার ছিল সে এত সুন্দরভাবে এই ঘটনাটাকে সকলের সামনে তুলে ধরছিল, যেটা ঠিক হয়নি করা, যে তাকে সার্কিট হাউসে পর্যন্ত তার আসা যাওয়া অ্যালাউ করা হয়। তো রাসবিহারী বসুকে কেউ কোনোদিন, আজ পর্যন্ত উনি এমনই একজন বিপ্লবী ভারতবর্ষের যাকে ব্রিটিশ সরকার কোনো দিন ধরতে পারেনি। তো এটাও তার অল্প বয়সের জীবনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমি বলবো। তো এরকম তিনি রিভলিউশনারি বিভিন্ন অ্যাক্টিভিটিস মধ্যে জড়িত হলেন, এবং যেমন নেতাজির মধ্যেও একটা চেতনা ছোটবেলা থেকেই এসে গেছিল যে এরকম খুচরো খাজরা বোম মেরে ঠিক খুব একটা লাভ হয়তো হবে না, আমাদের একটা লার্জ স্কেল সৈন্য সামন্ত নিয়ে এদেরকে অ্যাটাক করতে হবে। তো এই ট্রান্সফরমেশনটা রাসবিহারী বসু কিভাবে তার হলো, এবং কিভাবে তিনি বিদেশ গেলেন, এবং কিভাবে তার যোগাযোগ বীর সাভারকর এবং বিবেকানন্দ নেতাজির সঙ্গে কি ওনার এখানে দেখা হয়েছিল? ভারতবর্ষে ওনার সঙ্গে নেতাজির কোনোদিন আলাপ হয়নি, সাক্ষাৎ হয়নি। আচ্ছা, তো ওই কাহিনীটা একটু বলো, কিভাবে এবার ট্রানজিশনটা হলো টু জাপান, তারপরে আইএনএ, এটা তো পরে বলবে তুমি। ট্রানজিশনটা প্রথমটা হয়েছিল কাঞ্চন দাস, সেটা হচ্ছে এই দিল্লির বোমা মারার পরে লাহোরে ওরা একটা বোমা বিক্ষেপ করে, যেটাকে দুটোকে একসঙ্গে বলা হয় দিল্লি লাহোর কনস্পিরেসি। তো এই ঘটনার পরে রাসবিহারী বসুকে একটা ম্যানহান্ট উনার এগেনস্টে শুরু হয়, এবং তারপরে উনাকে পালিয়ে যেতে হয় দেরাদুন থেকে বেনারস, যেখানে উনি শচীন্দ্রনাথ সান্যালের সঙ্গে ওখানে অবস্থান করতেন। এবং এই সময় গদর মুভমেন্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা লাভ করে, কারণ গদর মুভমেন্ট ছিল আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম যা বিদেশে বসে ভারতীয়রা পরিচালনা করেছিল, এবং পাঞ্জাব সেখানে একটা বড় ভূমিকা পালন করত। তো সেই সময় কোমাগাটা মারু বলে একটি জাহাজকে কানাডা থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় ভারতবর্ষে। পুরো জাহাজ ভর্তি যত পাঞ্জাবের মানুষজন ছিল সেটাকে সেই জাহাজের মধ্যে, তাদেরকে 2 মাস ধরে জাহাজের মধ্যে হিউমিলিয়েট করে তারপরে ভারতে ফেরানো হয় আমাদের বজবজ কলকাতার বন্দরে, এবং সেখানে তাদের উপর গুলি চালানো হয়। তো তখন গদর পার্টির মেম্বার্সরা
প্রচন্ড মানে ক্ষোভে তারা ভারতবর্ষে ফিরে আসে এবং তারা চায় যে একটা আন্দোলন হোক, একটা দেশব্যাপী আন্দোলন হোক, কিন্তু তাদের কোনো লিডার ছিল না সেখানে। তো তারা প্রথম অ্যাপ্রোচ করে বিষ্ণু গণেশ পিংলে বলে আমাদের পুনের একটি অল্প বয়সী ছাত্র, ব্রিলিয়ান্ট ছাত্র, যে ক্যালিফোর্নিয়াতে গিয়ে ওখানে গাদার মুভমেন্টের সঙ্গে যুক্ত হয়। তারা ফিরে আসে এবং পিংলেকে পাঠানো হয় বাঘাযতীনের কাছে যে আমাদের একজন লিডার চাই, এবং বাঘাযতীন তখন তাকে পাঠিয়ে দেয় রাসবিহারী বসুর কাছে। এবং রাসবিহারী বসু তার বিভিন্ন জায়গাতে থাকা অসামান্য অর্গানাইজেশন ডেভেলপ করেছিলেন, যার কারণে উনি সক্ষম হন। তখন প্রথম বিশ্বযুদ্ধ, এবং সেই সময় ভারতবর্ষে ইংরেজ সেনা খুবই কম অবস্থান করছে, ম্যাক্সিমাম ভারতীয় সেনারাই রয়েছে সেই সময়। তো তখন 26টা রেজিমেন্টকে উনি কনভিন্স করেন এই গদর মুভমেন্টে ওনার সঙ্গে যোগদান করানো, যাতে তারা ব্রিটিশ সেনাবাহিনীর উপরে অ্যাটাক করতে পারে। এবং এই গদর মুভমেন্টটা শুরু হবে লাহোর থেকে শুরু করে ঢাকা অবধি, একটা চেন রিয়াকশনের মতো, যেটাকে উনি পুরোপুরি প্ল্যান করেছিলেন 1915 সালের ফেব্রুয়ারি মাসে, যাতে এটা সক্ষম হয়। এবং এটা সক্ষম হয়েও যেত যদি না একজন ট্রেটার তার মাঝখান থেকে এসে এই খবরটাকে ব্রিটিশ সেনাবাহিনীর কাছে লিক না করে দিত। তো এই মুভমেন্টটা যখন ফেল করলো, তখন গদর মুভমেন্টের প্রচুর যারা মেম্বার ছিলেন তাদেরকে ব্রিটিশ সরকার এসে তাদেরকে অ্যারেস্ট করতে শুরু করেন, এবং রাসবিহারী বসুর উপরে 1 লক্ষ টাকার র্যানসম দেওয়া হয়। এবং তখনকার দিনের 1 লাখ মানে এখন 1 কোটি টাকা। হ্যাঁ, কয়েক কোটি। হ্যাঁ, তো চিন্তা করা যায় না যে মানুষটার কতখানি ব্রিটিশ চিন্তিত ছিল, উদ্বিগ্ন ছিল ওনার জন্য। এবং চার্লস টেগার্ট একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, যে চার্লস টেগার্টের হাতে বাঘাযতীন নিহত হয়েছিলেন। সেই চার্লস টেগার্ট একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, রাসবিহারী বোস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ইন রেভলিউশনারি ইন বেঙ্গল। তো এটা ওনার একটা স্টেটমেন্ট ছিল। এবং পরবর্তীকালে আমরা দেখছি ওই সময় উনি ভারতবর্ষে থাকা ওনার পক্ষে সম্ভব নয়। তো উনাকে মতিলাল রায় থেকে শুরু করে ওনার যারা ওনার সঙ্গে ছিলেন তারা সাজেস্ট করলেন যে তুমি দেশের বাইরে চলে যাও, সেখানে গিয়ে এই আন্দোলনটাকে তুমি জাগ্রত রাখো। এবং আবার উনার আর একটা দূরদৃষ্টিটা যে উনি ওই সময় রাশিয়া গেলেন না, উনি ওই সময় জার্মানি গেলেন না, উনি গেলেন জাপান। এবং জাপান কিন্তু সেই সময় ব্রিটিশ সরকারের সঙ্গে উনারা একত্র ছিলেন, ব্রিটিশের এগেনস্টে ছিল না কিন্তু জাপান। কিন্তু রাসবিহারী বসু একটা কথা পরবর্তীকালে ওনার চিঠিতেও লিখেছিলেন যে জাপানের সঙ্গে ভারতবর্ষের প্রচুর জিনিস কমন, আমাদের কালচার, আমাদের ভাবভঙ্গি, আমাদের মানুষের চেতনা, এর মধ্যে আমাদের ধর্মের সামঞ্জস্য, এরকম অনেক কিছু আছে যা জাপানের সঙ্গে ভারতবর্ষ কিন্তু অনেক কিছুতে এক, যেটা অন্য দেশের সঙ্গে নয়। এবং জাপান আর সাউথ ইস্ট এশিয়ায় বুঝতে পারে যে ভারতকে স্বাধীনতা দেয়া কতটা প্রয়োজনীয়, এবং সে কারণে ওই সময় উনি জাপান যান। যাওয়ার পরে ওই ওটাকেও একটা মহা নিষ্ক্রমণ বলা যায়। উনি আমাদের রবীন্দ্রনাথের কোন আত্মীয়ের বেশে, হ্যাঁ, মানে উনি নাম নিয়েছিলেন PN ঠাকুর নাম নিয়ে উনি জাহাজে ওঠেন, এবং ওঠার সময় ওনার কাছে প্রথমে 2nd ক্লাস টিকিট ছিল, কিন্তু লাস্ট দিনকে উনি কমিশনারের অফিসে যান, অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিসে যান ধর্মতলাতে, এবং টিকিট কালেক্ট করার সময় উনি টিকিটটাকে চেঞ্জ করে আইডেন্টিটি কার্ডটা নেন এবং টিকিটটাকে বলেন আমাকে 1st ক্লাসের টিকিট করে দাও। এবং এইটাও আর এক দূরদৃষ্টিতা, কারণ যেদিনকে উনি জাহাজে ওঠেন সেদিনকে ব্রিটিশ সরকারের কাছে খবর ছিল যে কেউ একজন পালিয়ে যাচ্ছে দেশ থেকে, হতে পারে সেটা রাসবিহারী বসু। কিন্তু তারা সার্চ করেছিলেন জাহাজটিকে, 1st ক্লাসে তারা সার্চ করার সাহস পাননি, কারণ 1st ক্লাসের যাত্রীদেরকে ওনারা ওরকমভাবে সার্চ করতে পারে, বড় বড় লোকেরা যাচ্ছে। ঠিক। তো সেই জন্য উনি সক্ষম হয়েছিলেন সানুকি মারু জাহাজে করে জুন মাসে গিয়ে উনি জাপানে পৌঁছন। 4টে জাপানি শব্দ উনার জানা ছিল, মাত্র 4টে। আর কিছু গাদার পার্টির মেম্বার্স উনার সহকারী ছিলেন, তারা মিলে
রাসবিহারী বসুকে প্রথম ওখানে আশ্রয় দেন, এবং আশ্রয় পাওয়ার পর থেকে উনি পৌঁছানোর পর থেকে উনি ওনার কাজ শুরু করে দিয়েছিলেন। জার্মান ফরেন অফিসের সঙ্গে যোগাযোগ করে চায়না থ্রু দিয়ে কি করে ছোট ছোট কনসাইনমেন্টস অফ আর্মস পাঠানো যায় ভারতবর্ষে, সেটা ওনার প্রথম চেষ্টা ছিল। তারপরে আমি আপনাকে একটা চিঠি মনে হয় আগে দেখিয়েছিলাম, যে চিঠিতে উনি লিখেছেন শিরীষ ঘোষকে আর মতিলাল রায়কে, যে এরম ভাবে হবে না। আমি জাপান আসার পরে একটা কথা বুঝতে পেরেছি, যে আন্তর্জাতিক রাজনীতি একটা অন্য রকম ভাবে তাকে আমাদেরকে ডিল করতে হবে, এবং সেই আন্তর্জাতিক রাজনীতিতে ভারতবর্ষের স্বাধীনতা সারা বিশ্বের জন্য, এবং প্রমিনেন্টলি সাউথ ইস্ট এশিয়াকে যাতে এই কলোনিয়াল রুল থেকে আমরা স্বাধীন করতে পারি, এই বক্তব্যটা আমাদের সবার মধ্যে প্রথমে প্রতিষ্ঠা করতে হবে। এবং সেই কাজটাই উনি তারপরে আগামী 2.5 দশক ধরে করে গেছেন বলা যেতে পারে। এবং রাসবিহারী বসুকে যখন উনি গেছিলেন তখন ওনাকে কেউ চিনতো না। সেখান থেকে ব্ল্যাক ড্রাগন সোসাইটির মিৎসুরু তোয়ামা ওনাকে নিয়ে গেলেন আইসোসোমা কোকোসোমা নাকামুরায়া বেকারির যারা কর্ণধার তাদের বাড়িতে লুকিয়ে রাখার জন্য। এবং সেই লুকিয়ে থাকা অবস্থা থেকে উনি জাপানি কালচার, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, জাপানের পলিটিক্স সবকিছুকে এত সুন্দরভাবে শিখলেন যে পরবর্তীকালে কোনো ভারতীয় যদি জাপান যেত তো তাকে বলা হতো যে আগে রাসবিহারী বসুর সঙ্গে দেখা করো, কারণ জাপানের সংস্কৃতি সম্বন্ধে জানতে গেলে উনার কাছ থেকেই সব থেকে শেখা জরুরি তোমার জন্য। এবং জাপানের বিভিন্ন মানুষের স্টেটমেন্টস আছে, যে স্টেটমেন্টে বলা হয় যে তারা বলেছে আমরা আমাদের ছাত্রাবস্থায় রাসবিহারী বসু আমাদের ছিলেন সেন্সেই, উনি আমাদেরকে ইংরেজি শিক্ষা দিতেন, উনি আমাদেরকে আমাদের সংস্কৃতি সম্বন্ধে শেখাতেন। তো ওই 2.5 দশকে কি করে একটা মানুষ কতটা ভ্যালুয়েবল হয়ে উঠলেন একটা সম্পূর্ণ নতুন দেশে গিয়ে, যেখানে তার কথা সেখানকার মানুষজন, সেখানকার সেনাবাহিনী, সেখানকার পলিটিশিয়ানসরা সকলে তাকে সেই সম্মানটা করত, এবং ইম্পিরিয়াল জেনারেল হেডকোয়ার্টার্স পর্যন্ত তার কথায় সম্মতি দিতেন। এবার বলো যে আজাদিন ফৌজ আইএনের সৃষ্টির শুরুটা এবং কিভাবে তিনি ফাইনালি এটা নেতাজি সুভাষচন্দ্রের হাতে দিলেন, এবং তারপরে উনি কি করলেন, এটা যদি আলোকপাত করো। তো বলা যেতে পারে 1924-25 এই সময়টাতে রাসবিহারী বসু স্থাপনা করেছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ IIL এর মেন উদ্দেশ্যই ছিল ভারতবর্ষের স্বাধীনতা কেন জরুরি এই বক্তব্যটাকে পুরো সাউথ ইস্ট এশিয়াতে প্রচার করা। এবং সেই কাজটা করার পরে উনি স্থাপনা করেছিলেন এশিয়া লজ, যেটা কোবেতে ছিল, যেটা টোকিওতে ছিল। এবং এশিয়া লজে শুধুমাত্র ভারতীয় নয়, গোটা সাউথ ইস্ট এশিয়া থেকে যত এশিয়ান স্টুডেন্টসরা জাপান যেতেন তাদেরকে ওখানে নিকটচায় থাকা, তাদেরকে পড়াশুনো করার জন্য সাহায্য করা, সবকিছুর মধ্যে উনি একটা সুন্দর সংগঠন তৈরি করেছিলেন। এবং যখন আমাদের ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, তার শুরু হওয়ার আগে থেকেই যখন চায়নার সঙ্গে জাপানের একটা দ্বন্দ্ব বাঁধলো, চায়নাকে যখন জাপান আক্রমণ করলো, সেই সময় রাসবিহারী বসু কিন্তু জাপানকেই সাপোর্ট করেছিলেন। এবং ওনার প্রচুর বক্তব্য ভারতবর্ষেও আসে, যে যেটা তিনি বলেছিলেন যে কংগ্রেস এবং আমাদের ভারতবর্ষের নেতারা কেন চায়নাকে সাপোর্ট করে ব্রিটিশ সরকারকে সাপোর্ট করছি রাদার দ্যান জাপানকে সাপোর্ট না করে। তো এই বক্তব্যটা উনি 1938 সাল থেকেই ওনার বক্তব্য রাখতে শুরু করেন। 1937-38 সালে জেসি দাস আমাদের বালিগঞ্জ সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, উনার হাত দিয়ে উনি একটি চিঠি পাঠান নেতাজি সুভাষচন্দ্র বসুকে, ভারত থেকে উনি যাতে বেরিয়ে আসেন, যাতে উনি বিদেশে এসে ভারতবর্ষের স্বাধীনতার উদ্যোগটা নেন। এবং উনার একটা চিঠি যেটা ইন্টারসেপ্টেড হয়ে গেছিল, যেটাতে উনি লিখেছিলেন সুভাষ বোসকে যে কংগ্রেস ইজ নাও অ্যান এভলিউশনারি বডি, ইট শুড বি আ রেভলিউশনারি বডি। তো
এবং তার পরবর্তীকালে আমরা জানি যে বীর সাভারকর যেটা বলেছেন, যে সাভারকরজির হাতেও উনি একটি চিঠি পাঠান বিভিন্ন মানুষের থ্রু দিয়ে, যার থেকে উনি নেতাজি সুভাষ বোসকে বলেছিলেন যে আপনি ভারত থেকে বেরিয়ে আসুন, কারণ সেটা আপনার জন্য একটা পুরোপুরি একটা জেলখানার মতো হয়ে দাঁড়াচ্ছে। যদি আপনি এখান থেকে না বেরোন তাহলে আপনার যেটা উদ্দেশ্য সেটা সফল হবে না। এবং এখানে দুটো পয়েন্ট আমি একটু ক্ল্যারিটি চাইছি তোমার কাছে। একটা, যেটা যারা বামপন্থী যারা তারা প্রচার করেছিল যে যেমন নেতাজি ভীষণ রকমের সেকুলার মানুষ ছিলেন এবং ডেফিনেটলি রাসবিহারীও তাই, কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে যে রাসবিহারী বসু হিন্দু মহাসভার জাপানের অধিকারী ছিলেন এবং বীর সাভারকরের সম্পর্ক। কিন্তু যেখানে আমার কোয়েশ্চেন আছে যে এখানে যে তাহলে নেতাজি যখন সাভারকরের সঙ্গে দেখা করেছিলেন আসার দেশ ছাড়ার আগে, সেই সময় যে কথোপকথন, তার রেকর্ডিং গুলো নেই যদিও, কিন্তু তার মিটিং এ এখন কনফার্ম যে ওনারা দীর্ঘ সময় ধরে মিট করেছিলেন। তার মানে ইনিশিয়েটিভ নিয়েছিলেন রাসবিহারী, উনি চিঠি দিলেন দুজনকেই, এবং সেই চিঠির তাহলে এইভাবেই শুরু হলো প্রক্রিয়াটা, মানে আজাদ হিন্দ ফৌজ এইভাবেই শুরু হলো একদম। এবং শিরীষ ঘোষের কাছে উনি চিঠি লিখেছিলেন, সে কথারও মানে উল্লেখ আছে বিভিন্ন ডকুমেন্টসে, যে শিরীষ ঘোষকে উনি চিঠি লিখেছিলেন যে তুমি এমন একজন দেশ নেতাকে আইডেন্টিফাই করো যে আমাদের এই আন্দোলনটাকে আগে বাড়িয়ে নিয়ে যেতে পারবে। এবং নেতাজিকে তো তখন থেকেই উনি উনার মানচিত্রের মধ্যে ধরে রেখেছিলেন যে এই মানুষটাই কিন্তু আগামী দিনে আমার এই স্বপ্নটাকে পূরণ করতে পারবে। তো যখন নেতাজি জার্মানিতে গেলেন, জাপান একদিক থেকে দেখতে গেলে জাপান কিন্তু নিজে একটা এমন দেশ যে মানে কি বলবো, হঠাৎ করে কাউকে অ্যাকসেপ্ট করে নেবে না। তো সেখানে কিন্তু রাসবিহারী বসুর একটা প্রধান ভূমিকা ছিল যে তাদেরকে বোঝানো যে সুভাষ বসুকে জার্মানি থেকে নিয়ে আসা হোক, এবং আমাদের এই উদ্যোগে, যেখানে উনি জাপানকে কনভিন্স করলেন, কারণ সিঙ্গাপুরের ফল যখন হয়েছিল 1942-তে, ফল অফ সিঙ্গাপুর, যেখানে সিঙ্গাপুরকে বলা হতো ব্রিটিশ ফোর্ট্রেস, সেটাকে জাপান ভেঙে গুড়িয়ে দিল এবং বোঝা গেল যে ব্রিটেনকে হারানো যেতে পারে। সেটা ব্রিটিশদের জন্য একটা বিরাট লজ্জার জায়গা ছিল। এবং সেখানে ভারতবর্ষের প্রচুর প্রিজনার্স অফ ওয়ারও ছিল, যাদেরকে বার্মাতে, যাদেরকে সিঙ্গাপুরে, যাদেরকে মালয়তে আটক করে রাখা হয়েছিল। তো একটা দেশকে কনভিন্স করা যে এই সৈন্যদেরকে, যারা তোমাদের প্রিজনার অফ ওয়ার, যুদ্ধবন্দী, তাদেরকে নিয়ে একটা সেনাবাহিনী গঠন করব, যাকে তোমরা একটা পূর্ণ স্বীকৃতি দেবে ইন্ডিপেন্ডেন্ট সেনাবাহিনীর, এটা একটা বিরাট মাপের কাজ বলা যেতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে একটা দেশকে কনভিন্স করা যে তোমাদের যুদ্ধবন্দীদেরকে ছেড়ে দাও, আমরা তোমাদের পাশে দাঁড়িয়ে স্বীকৃতি নিয়ে তবেই লড়াই করব, আমরা তোমাদের পেট আর্মি নই। এই পেট আর্মি কথাটা ভারতবর্ষের রেডিওতে খুব প্রচার করা হতো সেই সময়, কারণ সেই রেডিওটা কন্ট্রোলড বাই ব্রিটিশ সরকার, এবং বলা হতো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হচ্ছে জাপানিজ পেট আর্মি। এবং সেখানে মার্ক্সবাদীরা বলতো নেতাজিকে পরবর্তীকালে তেজোর কুকুর এরকম আখ্যাও দিয়েছে, এই লাইনেই কথাবার্তা বলতো। ঠিক। তো যেদিন নেতাজি ওখান থেকে এলেন, তার আগে রাসবিহারী বসুকে এই মানুষগুলো যারা ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেছিল ওই যুদ্ধটাতে পার্টিসিপেট করার জন্য, তারা কিন্তু ম্যাক্সিমাম ছিল কংগ্রেসবাদী সেই সময়কার, এবং তাদেরকে বোঝানো যে আমরা এই যে আবার নতুন করে লড়াইটা লড়বো, এই লড়াইটা কিন্তু কংগ্রেস আমাদের সাপোর্ট করে না, তার মানে আমি কংগ্রেসের সমস্ত নেতাদের বিরুদ্ধে গিয়ে লড়াই করছি। কংগ্রেস মানে তখন গান্ধী। তো সেই সময় মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, ইনাদের কথার বিরুদ্ধে গিয়ে আমি একটা সেনাবাহিনীতে যোগদান করব। তাদের মধ্যে অনেক মানুষ ছিল যারা বলতো যে না, আমরা যুদ্ধবন্দী থেকে যাব। আমাদেরকে বোঝানো যে এটা তোমরা তোমাদের দেশের জন্য সত্যি সত্যি দেশের কাজ করছো। এই পুরো সংগঠনটা তৈরি করতে রাসবিহারী বসুর প্রচুর সময় লেগেছিল, এবং তার স্বাস্থ্যের উপরে একটা বিরাট এফেক্ট পড়ে সেটার সূত্রে, এবং উনি টিউবারকিউলোসিস উনার শরীরে ঢুকে যায়, এবং উনি বুঝতে পারেন যে আমি খুব বেশি দিন হয়তো জীবিত থাকবো না,
হয়তো আমি ভারত স্বাধীন হওয়া অবধি জীবিত থাকতে পারবো না। তো আবার সেখানে আমরা দেখতে পাই যে তার মধ্যে কোনো ইগো নেই। সেখান থেকে উনি নেতাজিকে নিয়ে এসে প্রথমেই বললেন যে আমি আজ থেকে পদত্যাগ করলাম, এই পুরো কাজটা আজকে থেকে তোমাদেরকে নতুনভাবে উদ্যোগ নিয়ে নিয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বোস, এবং ইনি আজকে থেকে নেতাজি হয়ে পরিচিত হলেন। বেসিক্যালি যে ইতিহাস বইয়ে পড়ানো হয়েছে আমাদের ছোটবেলা থেকে, যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে অহিংসা আন্দোলনে, এই ব্যাপারটা সর্ববই মিথ্যা না হলেও মানে সত্যতা খুবই কম আছে ওখানে। আসল কারণ হলো যে ফাইনালি যখন নৌবিদ্রোহ হলো এবং অন্যান্য সেনাবাহিনীতে বিদ্রোহ হলো বম্বেতে এবং বিভিন্ন জায়গায়, তার পিছনের কারণ ছিল আইএনএ এবং নেতাজি। এবং সেই এই যে স্বাধীনতাটা এনে দেওয়া, এখানেই রাসবিহারী বোসের যে অবদান, যে এই দেরাদুন থেকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে শেষকালে ফাইনালে জাপানে গিয়ে ওখানে উনি বিয়েও করেছিলেন একজন জাপানি মহিলাকে, এবং খুবই কষ্টের মধ্যে, মানে সবসময় মুভ করতে হতো। এই সব সত্ত্বেও, শরীর ভেঙে যাওয়া সত্ত্বেও, তার যে অবদান ভারতবর্ষের স্বাধীনতা, আমরা নেতাজিকে বেশিরভাগ লোকই এখন বলছে হ্যাঁ এটা নেতাজির জন্য হয়েছে, আইনের জন্য, কিন্তু নেতাজি আইনে, তুমি যেটা আগেই বলেছো, যদি রাসবিহারী বসু না থাকতেন তাহলে নেতাজি হতে পারতেন না। আর এই যে কিছুদিন আগে শেষ জীবিত আজাদ হিন্দ ফৌজের যে যিনি বেঁচে আছেন মাধবন, উনি যখন ফুল দিতে গেছিলেন নেতাজির মূর্তিতে দিল্লিতে, উনি ঘোষণা করেছিলেন যে রাসবিহারী বসুকেই ভারতের জাতির জনক বলা উচিত। একদম একদম একদম। তো এটা খুবই সত্যি কথা। এবং যখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, তখন আইএনএর যাদের সেনাদেরকে ব্রিটিশ সরকাররা ধরতে পেরেছিলেন, তারা কিন্তু আইএনএ ট্রায়ালস করলো লাল কেল্লাতে, রেড ফোর্ট ট্রায়ালস, দেখানোর জন্য যে আমরা আমাদের বিরুদ্ধে যারা আছে তাদেরকে কি অবস্থা করতে পারি। কিন্তু ঘটনাটা হয়ে গেছিল উল্টো, কারণ আমাদের ইনফ্যান্ট্রিতে তখন স্লোগান অলরেডি শুরু হয়ে গেছে, জয় হিন্দ কথাটা ব্যবহার করছে আমাদের সেনারা। 1945-এর অক্টোবর থেকেই আমাদের নৌবাহিনীতে কিন্তু বিদ্রোহ চালিয়ে গেছিল। দ্য রয়্যাল নেভি মিউটিনি যেটাকে বলা হয়, সেটা কিন্তু শুধু মিউটিনি ছিল না, সেটা একটা বিরাট মামের আন্দোলন ছিল। সিগন্যালিং কর্পস জবলপুর, সেখানে পর্যন্ত আন্দোলন শুরু হয়ে গেল, এবং অখিনলে মানে লিখতে বাধ্য হয়েছিলেন ব্রিটেনে যে আজকে ভারতবর্ষের যে অবস্থা, এখানে যদি 1 লক্ষ ব্রিটিশ সেনা আমরা ইংল্যান্ড থেকে রপ্তানি করে নিয়ে আসি, তাহলে আমরা কিন্তু যা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে সেটাকে রক্ষা করতে পারবো না, যে আমাদের প্রত্যেককে এরা এমন ভাবে মারবে যে আমরা কোনোভাবে নিজেদেরকে বাঁচাতে পারবো না। তাই সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে ডিক্লেয়ার্ড ডেটের 1 বছর আগে আমরা স্বাধীনতাকে ডোমিনিয়ন স্ট্যাটাস দিয়ে বেরিয়ে চলে যাই। এবং 15th অগস্ট, কেন 15ই আগস্টকে সিলেক্ট করলো তারা? কারণ 15ই আগস্ট এমন একটা ডেট যেটা আমাদের ভারতবর্ষের কনটেক্সটে কোথাও কিন্তু আসে না সেই সময়। 15ই আগস্ট কেন সিলেক্ট করলো তারা? কারণ 15ই আগস্ট এমন একটা দিন ছিল যেদিনকে জাপান সরকার সাইন করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে আমরা হেরে গেলাম এই যুদ্ধে, সারেন্ডার করেছিলেন। তো সেই দিনটাকেই ওরা সিলেক্ট করলো যে এই দিনকে আমরা এদেরকে ছেড়ে যাব, যাতে একটা মার্ক রেখে যেতে পারি আমরা, তোমরা যে আমাদের আঘাত করেছিলে তার একটা চিহ্ন স্বরূপ। তো এই সবকিছুর পিছনে আমাদের আজাদ হিন্দ ফৌজ, যেটা আবার শ্রী রাসবিহারী বসুর চিন্তাধারা থেকেই যার জন্ম, এই সবকিছু উনার ওই চিন্তাটা না থাকলে হয়তো সম্ভব হতো না। হ্যাঁ, তো এবার শেষে এসে গেছি আমরা ওনাকে যোগ্য সম্মান তো দেওয়ার দূরের কথা, কোনো সম্মানই দিইনি ভারতবর্ষ। এইটা একটা বড় বেদনার বিষয় যে জাপান ও দেশের সর্বোচ্চ যে সম্মান, রাইজিং কি যেন নাম, অর্ডার অফ দ্য রাইজিং সানের দিয়েছিলেন। কিন্তু যখন রাসবিহারী বসু ফিরে এলেন, যখন আমাদের রাসবিহারী বসু ফিরে এলেন না, ওনার যদিও ইচ্ছা ছিল যে উনি স্বাধীন ভারতে গিয়ে একবার
মানে নিজের পদার্পণ করবেন, সেটা ওনার স্বপ্ন পূরণ হয়নি, তার আগেই উনি চলে গেছেন। কিন্তু আমরা জাপান ওনাকে খুব এত বড়ভাবে দেখেছে এবং সম্মান দিয়েছে। ভারতবর্ষে যখন একটা বই লেখা হচ্ছিল ওনার উপরে, সেই বইয়ে নেহরু কোনো কমেন্টই দেননি। তো সেই ঘটনা তুমি লিখেছো। তারপরে ওনার ছাই আনা নিয়ে, ওনার যে চিতাভস্ম আনার নিয়েও কত রকমের কন্ট্রোভার্সি হচ্ছে, ভারত সরকার সেরকম ভাবে কিছু করেনি। এবং ভারত সরকারের, আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, ভারত সরকারের লিখিত কাগজও আছে যেখানে তখনকার দিনে আলোচনা হয়েছিল যে ওনার চিতাভস্ম ফিরিয়ে আনা হোক আমাদের দেশে, এবং সেখানে সরকার থেকে বলা হয়েছিল যে এরকম অনেক মানুষই তো বিদেশে চলে গেছে, সেখানে গিয়ে তারা মারা গেছেন। রাসবিহারী বসু তো দেশ ছেড়ে চলেই গেছিল, জাপানে গিয়ে সেখানকার সিটিজেনশিপ নিয়েছেন, উনার সংসার পেতেছেন। উনি তো ভারতবর্ষে আর কোনোদিন ভারতবর্ষ সম্বন্ধে ফিরেও তাকাননি। তাহলে তার চিতাভস্ম আমরা কেন ফেরত আনবো? এবং এই স্টেটমেন্টটাই আমাদের প্রত্যেকের মনোভাবের মধ্যে ঢুকে রয়েছে, এবং এই চিন্তাধারাটাই পরিবর্তন হওয়া খুব প্রয়োজন। মানে চূড়ান্ত অজ্ঞতা এবং অজানার যে ইতিহাসকে জানার যে ব্যাপারটা, সেটা ছিল না যারা গণ্যমান্য ছিলেন। শ্রোতাদের জ্ঞাতার্থে বলি, প্রসূন একটি নোট বানিয়েছে এবং আমরা চেয়েছি ভারত সরকারের কাছে কিছু কিছু জিনিস, যে ওনাকে ভারত রত্ন, পশ্চিমাশ্রী ভারত রত্ন দেওয়া, এবং এরকম কয়েকটা প্রস্তাব দিয়েছি। এখনো কোনো ভালো রেসপন্স আসেনি, তো এটা পাঠানো হয়েছে। তো আমরা আশা করি যে স্বাধীনতার 75, 76, 77 বছর পেরিয়ে গেল, এর পরেও যদি আমরা রাসবিহারীকে না মনে করি, তাকে যথার্থ সম্মান না দিই, সেটা আমাদের ক্ষমাযোগ্য নয়। আমি একটাই কথা বলবো, রাসবিহারী বসু এমন একটা চিন্তাধারার প্রতীক, যে তার একটা স্বপ্ন, তার 10 বছর বয়সে একটি শিশু যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নটাকে তার শেষ জীবনের শেষ মুহূর্ত অবধি বয়ে নিয়ে গেছে যে মানুষটা, এত রকম প্রতিকূলতা পার করে, সেটাই তাকে একজন দেশ নায়ক হিসেবে প্রতিষ্ঠা করে আমাদের মধ্যে। এবং এই প্রতিষ্ঠাটা যদি থাকবে, যদি রাখতে চাই আমরা, তাহলে আমাদের আগামী প্রজন্ম, আমাদের যুব সমাজ, তাদের মধ্যে এই চিন্তাধারাটাকে আরো বেশি করে আনতে হবে। আজকে আমি অনেক জায়গাতে বলি যে আমরা টি শার্টে বিভিন্ন রকম বিদেশি নায়কদের ছবি, আমাদের যুব সমাজের বাচ্চারা, ছেলেরা সেটাকে তাদের টি শার্টে এনগ্রেভ, চে গুয়েভারা, এমনকি চে গুয়েভারা, একদম একদম। তো আমি এই নামটাই বলতে যাচ্ছিলাম। তো সেখানে আমাদের দেশের এমন একজন নায়কের ছবি থাকা উচিত, যার জন্য আমরা আজকে স্বাধীনভাবে বাঁচতে পারছি। তো এইটা যেদিন হবে, সেই দিনে কিন্তু তার প্রতি সেই ভুলে যাওয়াটাকে আমরা মুছে দিতে পারবো। এই রকম ধরনের আমাদের যে প্রোগ্রাম বাংলা আবারের, আমরা অনেক বিপ্লবীদের নিয়ে এবং বিভিন্ন মনীষীদের নিয়ে নানা রকমের প্রোগ্রাম করছি। আশা করি কিছু মানুষ এতে উজ্জীবিত হবেন এবং হয়তো সমাজ রাষ্ট্র পরিবর্তনের কাজে হয়তো কিছুটা বিসর্জন দিয়ে আমরা কিছু কাজ করতে পারবো। এটাই আমাদের প্রাপ্য এই মনীষীদের কাছ থেকে। তো আমরা শ্রী রাসবিহারী বসুকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। প্রসূন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাংলা আবারের তরফ থেকে। অনেক ধন্যবাদ। আর শ্রোতা দর্শকদেরও অনেক ধন্যবাদ আমাদের যোগদান করার জন্য। আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার, লাইক করুন, তাহলে আমরা আরো উৎসাহ পাবো।